নমস্কার। কথ কথার দ্বিতীয় পর্বে আপনাদের স্বাগত জানাই। আজকে শুরুতে একটা ভালো খবর, মন ভালো করা খবর আপনাদের সাথে প্রথমে ভাগ করে নিতে ইচ্ছে হচ্ছে। খবরটা ইতিমধ্যেই বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে, আপনারা অনেকে হয়তো জেনেও গেছেন, কেউ কেউ হয়তো দেখেননি বা দৃষ্টি এড়িয়ে গেছে। তাদের জন্য জানাই, হাওড়ার সুতপা ঘোষাল একটা বলা যায় যে যুগান্তকারী ঘটনাই ঘটিয়ে ফেলেছেন। আপনারা শহরের বুকে দেখবেন বহু সাইনবোর্ড থাকে, বহু দোকানের মধ্যে আমরা দেখতে পাই অমুক ব্রাদার্স বা অমুক অ্যান্ড সন্স, অমুক গ্র্যান্ডসন্স, এই ধরনের সাইনবোর্ড থাকে। সুতপা ঘোষাল যেটা করেছেন সেটা হলো, আচ্ছা কে সুতপা ঘোষাল সেটা আগে একটু বলে নেওয়া জরুরি। তিনি বিজ্ঞানের ছাত্রী ছিলেন, পরবর্তীকালে উচ্চশিক্ষা করেছেন নাটক নিয়ে এবং দূরদর্শনে অ্যাঙ্কার হিসেবে বেশ কিছুদিন কাজ করেছেন। না, এগুলোর কোনোটার কারণেই তার সঙ্গে আমার যোগসূত্র নেই কোনো। তিনি যে ঘটনাটা ঘটালেন এরপর তিনি ব্যবসায় এলেন, বাঙালি মহিলা ব্যবসায় এসছেন, এটাও এখন আর খুব বড় খবর নয়, কারণ অনেক মহিলারাই নিজে ছোট ছোট, কেউ বড় কেউ মাঝারি উদ্যোগপতি হিসেবে এগিয়ে এসেছেন। তিনি ব্যবসা শুরু করলেন মিষ্টির, বাংলার মিষ্টির ব্যবসা, এবং সেই মিষ্টির ব্যবসা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনারা জানেন যে একটা প্রতিষ্ঠানের দরকার হয়। তিনি যে মিষ্টির দোকান করেছেন, সেই দোকানের নামকরণের মধ্যে দিয়ে একটা যুগান্তকারী ঘটনা ঘটিয়ে দিয়েছেন। সেখানে কোথাও অমুক অ্যান্ড সন্স বা গ্র্যান্ডসন্স বা ব্রাদার্স নেই, সেখানে ঘোষাল অ্যান্ড ডটার। অর্থাৎ এই তন্ত্রের মধ্যে বা পিতৃতান্ত্রিক কাঠামোর মধ্যে থেকে বেরিয়ে আসার একটা পদক্ষেপ কোথাও নিলেন সুতপা দেবী। এই জন্যে তাকে আমি এবং আমাদের এই কথ কথার টিমের পক্ষ থেকে প্রত্যেকে কুর্নিশ জানাই, অভিবাদন জানাই। কারণ আমরা মনে করি যে বড় বড় ঘটনাগুলো, বড় বড় পরিবর্তনগুলো আসলে শুরু হয় খুব ছোটভাবে, হয়তো কোনো কোনো ক্ষেত্রে খুব ব্যক্তিগত উদ্যোগের মধ্যে দিয়েই। আমাদের সমাজে যে বিরাট পরিবর্তনগুলো, বিরাট দ্বন্দ্বগুলো আমরা দেখি, সেগুলোর মধ্যে দেখবেন কোথাও না কোথাও সেগুলো ব্যক্তি দিয়েই শুরু হচ্ছে। এই যেমন ধরুন, এখন এই বিভিন্ন স্কুলে পরীক্ষার মরশুম শুরু হয়ে গেছে। এখন অবশ্য সারা বছর ধরেই পরীক্ষা, কিন্তু অনেক জায়গাতেই দেখছি মাস জুড়ে নানানভাবে বাচ্চারা পরীক্ষা দিতে যাচ্ছে। আপনাদের বাড়িতে যাদের বাচ্চা রয়েছে কিংবা পাড়ায় প্রতিবেশীদের কাছে বাচ্চা রয়েছে, দেখবেন ওরা যখন স্কুলে যায়, আমি দেখি যে স্কুল গেট পর্যন্ত একটু উঁচু ক্লাসের বাচ্চারা হয়তো স্কুলের গাড়িতে যাচ্ছে, স্কুলের গেটে গিয়ে তারা দুলতে দুলতে পরীক্ষা হলে ঢোকার আগে পর্যন্ত প্রস্তুতি নিয়ে যাচ্ছে। জানি না সেই প্রস্তুতি কতখানি কার্যকরী হয়, কিন্তু অনেক সময় দেখেছি তাদের অভিভাবকরাও দুলে দুলে পড়ছেন তাদের সঙ্গে সঙ্গে। আসলে এই প্রস্তুতির অন্তরালে রয়ে যায় একটা আকাঙ্ক্ষা। আমাদের এই অনিশ্চিত ভবিষ্যতের দেশে মধ্যবিত্ত বা নিম্নবিত্ত পরিবার, এমনকি উচ্চ মধ্যবিত্ত পরিবারেরও সেইভাবে জীবনে প্রতিষ্ঠিত হওয়ার বা নিজের ভাত নিজে জোগাড় করবার যে সামান্য উপকরণ রয়েছে, সেটা প্রধানত শিক্ষা ব্যবস্থাকে ঘিরে, শিক্ষাকে ঘিরে। যাবতীয় স্বপ্ন শৈশবেই প্রথিত হয় বাচ্চাদের মধ্যে, যে জীবনে দাঁড়াতে গেলে বাবা লেখাপড়া করতে হবে, এবং সেই লেখাপড়াটা এখন চূড়ান্ত প্রতিযোগিতার মধ্যে দিয়ে, একটা শ্বাসরোধকারী দৌড়ের মধ্যে দিয়ে এগিয়ে যেতে হয় বাচ্চাদের। এবং ওই ছোট ছোট বাচ্চাগুলোই একটা পর্যায়ে গিয়ে বড় বড় প্রতিযোগিতামূলক পরীক্ষায় কেউ সফল হয়, কেউ অতি সফল হয়, কেউ বিদেশে চলে যায়, কেউ স্বদেশের ভালো ভালো প্রতিষ্ঠানে পড়ে। কিন্তু একটা লড়াইয়ের মতো, একটা যুদ্ধের মতন করে জীবনে তাদের এগিয়ে যেতে হয়, শুধুমাত্র এত জনসংখ্যার, এত প্রতিযোগিতার একটা রাজ্যে বা একটা দেশে। যখন দেখা যায় যে সেখানেই গোড়ায় গলদ, সেখানেই ভ্রষ্টাচার, সেখানেই দুর্নীতি, সেখানেই অনিয়ম, তখন এই যুব সমাজের ওই যে ছোট ছোট বাচ্চাগুলো যখন যুবক যুবতী হচ্ছে, সেই সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে, তাদের এই পুরো ব্যবস্থার প্রতি একটা প্রশ্নচিহ্ন এসে যাওয়াটা খুব অস্বাভাবিক কি? তাদের মধ্যে একটা তীব্র অনাস্থা, তীব্র ক্ষোভ জমে ওঠাটা খুব অনুচিত কি, বা খুব অপ্রত্যাশিত কি? সেই সঙ্গে এই যে ব্যবস্থাটা আমরা দেখছি, যেখানে
এরা ওই প্রতিযোগিতার মধ্যে দিয়ে এসে একটা দেখছে যে পুরো ব্যাপারটা ফোঁপড়া হয়ে গেছে, ফাঁপা হয়ে গেছে, কোনো বিশ্বাসযোগ্যতা নেই। এবং এই বিশ্বাসযোগ্যতাবিহীন একটা সমাজ ব্যবস্থা, যেখানে রাজনৈতিক নেতারা যখন ভোটে লড়াই করছেন, মুখে যে কথাগুলো বলছেন, যে দলের হয়ে বলছেন, ভোট মিটতেই তাদের অবস্থান বদলে যাচ্ছে। যার বিরোধিতা করে তারা ভোটে আসছেন, দেখা যাচ্ছে ভোট মিটতেই সেই তার বিরোধীর সঙ্গে হাত মিলিয়ে ফেলছেন। ফলে সামগ্রিকভাবে পুরো সমাজ ঘিরে একটা অনাস্থার বাতাবরণ, অশ্রদ্ধার বাতাবরণ তৈরি হয়েছে। যুব সমাজ আর বড়দের, বয়োজ্যেষ্ঠদের এই পুরো আমাদের হাতে গড়ে ওঠা পচনশীল সমাজ ব্যবস্থাকে আর শ্রদ্ধার চোখে, সম্মানের চোখে, আস্থার চোখে দেখতে পাচ্ছে না। সেই কারণেই যুবদের মধ্যে যে প্রবল ক্ষোভ, কোথাও আন্দোলনের একটা স্ফুলিঙ্গ দেখা দিলেই তা দাবানলের মতো ছড়িয়ে পড়ছে সারা দেশ জুড়ে। গত এক সপ্তাহ জুড়ে যা আমরা দেখলাম। কিন্তু এই আন্দোলনের পজিটিভ দিক যেটা সারা পৃথিবীতেই আমরা দেখেছি, যখনই ছাত্র আন্দোলন হয়েছে তা সমাজকে কোথাও যেন গভীরে গিয়ে তলিয়ে দিয়েছে, তার ভিত্তিটাকে নড়িয়ে দিয়েছে। অনেক প্রশ্নচিহ্ন আমাদের সামনে নিয়ে এসেছে এবং সেই প্রশ্নের কাছে মাথা নত করতে হয়েছে সরকারি ব্যবস্থাকে, ক্ষমতাকে এবং যারা সমাজে দায়িত্বশীল তাদের। এক্ষেত্রেও এটা যুব সমাজের শুধু নৈতিক জয় নয়, আমাদের এই পচনশীল ব্যবস্থাকে কোথাও যেন একটা তারা ঝাঁকিয়ে দিয়ে যাচ্ছেন। এবং এই আন্দোলন অচিরেই মেটার নয়, যতদিন পর্যন্ত না আমরা আমাদের এই রাজনৈতিক সমাজ, আমাদের যে বচন, আমাদের যে প্রতিশ্রুতি, আমাদের যে আচরণ, তার সঙ্গে সঙ্গতি মিলিয়ে না চলতে পারবো, আমার মনে হয় এই আন্দোলন চলছে, চলবে। এবং সেখানে সমস্ত শুভবুদ্ধিকামী মানুষ, যারা আগামী প্রজন্মের জন্য চিন্তিত, যাদের ঘরে সন্তান রয়েছে, যারা ওই দুলে দুলে পড়তে থাকা বাচ্চাগুলোকে প্রতিনিয়ত দেখছেন, তাদের ভবিষ্যৎ নিয়ে উৎকণ্ঠায় রয়েছেন, তারা বর্তমান প্রজন্মের এই প্রতিবাদকে, এই আন্দোলনকে আমার মনে হয়েছে যে কোথাও যেন সাদরে সারা দেশ জুড়ে বরণ করেছেন। ফলে রাজপথে শুধু যুবকরা নেমেছে, যুবতীরা নেমেছে এ কথাই বা বলি কি করে, নেমেছে সারা ভারতবর্ষ। গোটা ভারতবর্ষ সুদিনের আশায় একটা আগামী যে আমাদের সামনে রয়েছে সেটা যেন কলুষ মুক্ত হয়, এই স্বপ্ন নিয়ে। এই স্বপ্নকে কুর্নিশ জানিয়ে, সম্মান জানিয়ে আমাদের এবারের পর্ব শেষ করছি। নমস্কার।